হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এবিটিএ টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সের কিছু প্রশ্ন উত্তর তোমার সাথে আলোচনা করছি, তো তোমরা সেগুলো দেখে নাও। পেজ নাম্বার 144, 144 নাম্বার পাতার কিছু প্রশ্ন উত্তর। এটা হচ্ছে 2-এর 5-এর অথবা থেকে, ঠিক আছে। প্রথম প্রশ্ন আছে, আদর্শ কুপরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান কত? এটা হবে 0। কুপরিবাহী বললে, আদর্শ কুপরিবাহী বলে তারপর তাপ পরিবাহিতাঙ্কের মান হবে 0। আর যদি বলে আদর্শ পরিবাহী তাপ পরিবাহিতাঙ্কের মান কত, তখন হয়ে যাবে কিন্তু অসীম। ওকে, নেক্সট আছে, একটি উভয় উত্তল লেন্সের ফোকাসে রাখা বিন্দু উৎস থেকে আলোক রশ্মিগুচ্ছ লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণের পর তাদের প্রকৃতি কী হবে? একটা উভয়োত্তল লেন্স, এর ফোকাসের মধ্যে যদি একটা আলোক উৎস রাখা হয়, সেটা থেকে যদি আলো যায় লেন্সের মধ্যে দিয়ে, সেটা কি হবে? প্রধান অক্ষের সমান্তরালে সেই রশ্মিগুলো কিন্তু পেরিয়ে যাবে। প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল হবে, অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে সেই প্রতিষ্ঠিত রশ্মিগুলো। নেক্সট হচ্ছে, একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং রৈখিক বিবর্ধন হচ্ছে 1.5 সেমি। 1.5 রৈখিক বিবর্ধনের একক হয় না, ঠিক আছে, হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত? রৈখিক বিবর্ধনের সঙ্গে প্রতিবিম্ব দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্যের সম্পর্ক কি? রৈখিক বিবর্ধন m সমান প্রতিবিম্ব দৈর্ঘ্য v বাই বস্তুর দৈর্ঘ্য u, ঠিক আছে। তাহলে প্রতিবিম্ব দৈর্ঘ্যটা কত বলেছে, তাহলে কি হবে? রৈখিক বিবর্ধন গণিত বস্তুর দৈর্ঘ্য, তো রৈখিক বিবর্ধন কত? 5, আর বস্তুর দৈর্ঘ্য কত? রৈখিক বিবর্ধন হচ্ছে 1.5 আর বস্তুর দৈর্ঘ্য হচ্ছে 5, তাহলে আমরা গুণ করলে 7.5 সেন্টিমিটার। তাহলে আমরা কি পেয়ে যাবো? প্রতিবিম্বের দৈর্ঘ্য। জাস্ট এটা গুণ করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। নেক্সট হচ্ছে, একটি আদর্শ ভোল্টমিটারের রোধ কত হওয়া উচিত? এটা হবে অসীম। একটি আদর্শ ভোল্টমিটারের রোধ হওয়া উচিত অসীম। নেক্সট হচ্ছে, আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ কোন সূত্র থেকে পাওয়া যায়? এটা হচ্ছে ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম থেকে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখটা জানা যায়। এটা হচ্ছে ডাইনামো সূত্র, যেটা সেটা। নেক্সট হচ্ছে, কোন তেজস্ক্রিয় রশ্মি নির্গমনে পরমাণু ক্রমাঙ্ক অপরিবর্তিত থাকে, অর্থাৎ পরমাণু ক্রমাঙ্কের কোনো চেঞ্জ হয় না? এটা হচ্ছে বিটা রশ্মি নির্গমনে পরমাণু ক্রমাঙ্কের কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে। আলফা কণা বেরোলে কি হয়? 2 একক চেঞ্জ হয়, কমে যায়। আর গামা বেরোলে তো ভর সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কোনোটারই পরিবর্তন হয় না, তো শুধু এখানে হবে বিটা রশ্মি নির্গমনে পরমাণু ক্রমাঙ্কের কোনো পরিবর্তন হয় না। নেক্সট হচ্ছে, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কোন শক্তিতে রূপান্তরিত হয়? এটা হচ্ছে পারমাণবিক শক্তি তাপ শক্তি রূপান্তরিত। তারপরে এই নেক্সট স্টেপে কি হয়? তাপ শক্তি থেকে আমরা বিদ্যুৎ শক্তিটা পাই, ঠিক আছে। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কোন শক্তি রূপান্তর? প্রথমে পারমাণবিক শক্তি থেকে তাপ শক্তি, নেক্সট এই তাপ শক্তি থেকেই কিন্তু কি পাওয়া যায়? বিদ্যুৎ শক্তি পাওয়া যায়। নেক্সট আছে 2-এর 11, একটা ম্যাচিং আছে। দেখো এখানে ক্ষার ধাতু, আয়রনের সংকর ধাতু, নিক্টোজেন আর বিমানের কাঠামো তৈরি করতে লাগে। এদিকে আছে ইনভার, ডুরালুমিন, সোডিয়াম আর নাইট্রোজেন। তা ক্ষার ধাতু এদেরগুলোর মধ্যে হচ্ছে সোডিয়াম। ক্ষার ধাতুগুলো কত নম্বর শ্রেণীতে থাকে? 1 নম্বর শ্রেণীতে। আয়রনের সংকর ধাতু এখানে কোনটা? এটা হচ্ছে ইনভার। আয়রন আর নিকেলের সংকর ধাতু হচ্ছে ইনভার, তার মধ্যে এইখানে আয়রনের সংকর ধাতু আমরা বলতে পারি ইনভার। নিক্টোজেন হচ্ছে নাইট্রোজেন যে শ্রেণীটা আছে 15 নম্বর শ্রেণী, সেটাতে যে মৌলগুলো থাকে সেগুলোকে বলা হয় নিক্টোজেন। যেমন নাইট্রোজেন তাদের মধ্যে একটা, ঠিক আছে, নাইট্রোজেন। আর বিমানের কাঠামো তৈরিতে লাগে ডুরালুমিন। যেখানে মেন সংকর ধাতুটার মধ্যে বেশি পরিমাণে থাকে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম থাকে, কপার থাকে, ম্যাগনেসিয়াম থাকে, ম্যাঙ্গানিজ থাকে, ঠিক আছে, ডুরালুমিনের মধ্যে অ্যালুমিনিয়ামটা সবচেয়ে কিন্তু বেশি পরিমাণে থাকে। নেক্সট হচ্ছে, ম্যাচিংটা তাহলে তোমরা দেখে নিও। নেক্সট দেখো, একটি ধাতব মৌল M একটি আয়নীয় যৌগ MCl3 গঠন করে। M ধাতুর যোজ্যতা কক্ষে কটি ইলেকট্রন আছে? এখানে যেহেতু 3টে ক্লোরিনের সঙ্গে জুড়েছে, তাহলে এটা সহজ উপায় যে এর যোজ্যতা কক্ষে 3টে ইলেকট্রন ছিল। M ধাতুর যোজ্যতা কক্ষে কটি ইলেকট্রন আছে? 3টি। নেক্সট দেখো, এটা থাকলো, 3টে যোজ্যতা কক্ষে ইলেকট্রন ছিল 3টে, সেই 3টে দিয়ে দিয়েছে ক্লোরিনকে। যে ক্লোরিনে অক্টেট পূর্ণ হয়ে গেছে আর ধাতুটারও অক্টেট পূর্ণ হয়ে গেছে। তো এইটুকুই আজকে ছিল, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ যদি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।